আরও জানিয়ে দেব, ইজতেমার পরিবেশ শান্তিপূর্ণ থাকবে বলেছেন আইজিপি। ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি নিয়ে আলোচনা হবে। ভারত থেকে 1,30,000 টন ডিজেল কিনবে সরকার। সর্বশেষ জানিয়ে দেব, আমান আজমিকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। বিশ্ব ইজতেমাকে ঘিরে সাদ ও জুবায়েরপন্থীদের মধ্যে দীর্ঘদিনের মতবিরোধ থাকলেও এবার উভয় পক্ষের সমঝোতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বুধবার সকাল 10:30টায় গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমা মাঠে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের নিয়ন্ত্রণ কক্ষের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। আইজিপি বাহারুল আলম বলেন, বর্তমানে অন্তর্বর্তী সরকার পরিচালিত হচ্ছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে আছি। সম্প্রতি যেসব সংঘর্ষ হয়েছে তার পুনরাবৃত্তি যেন না ঘটে সেজন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইজতেমার নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে তিনি বলেন, আয়োজকদের 10,000 স্বেচ্ছাসেবী পুলিশের সঙ্গে দায়িত্ব পালন করবেন। তাদের জন্য বিশেষ পরিচয়পত্র ইস্যু করা হয়েছে। বিএনপির কমিশনার ডক্টর নাজমুল করিম খান বলেন, এবারের ইজতেমার নজরদারি করাও জোরদার করা হয়েছে। নিরাপত্তার সাথে 16টি ওয়াচ টাওয়ার, 20টি চেকপোস্ট থাকবে। পুরো ইজতেমার মাঠ সিসিটিভির আওতায় আনা হবে। পাশাপাশি ড্রোন ও হেলিকপ্টার টহলের ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও বলেন, ইজতেমাকে কেন্দ্র করে 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত মহাসড়কে পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকিবে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর বিএনপি সাধারণ সম্পাদক এম.এ. মুনরুজ্জামান করিম রনি, ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব মান্নান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী মাহবুব হান্নান সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিশ্ব ইজতেমার প্রথম পর্ব 31 জানুয়ারি থেকে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এবং দ্বিতীয় পর্ব 3 থেকে 5 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর 8 দিনে বিরতি দিয়ে 14 ফেব্রুয়ারি থেকে সাতপন্থীদের ইজতেমা শুরু হয়, যা 16 ফেব্রুয়ারি আখরি মোনাজাতের মধ্য দিয়ে। ভারতের সঙ্গে হওয়া সব ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার সচিবালয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন সংক্রান্ত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তবর্তী এলাকায় ভারতীয়রা অনেক সময় মাদক তৈরি করে। সেখানে তারা ফেনসিডিল তৈরি করে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। তারা ফেনসিডিলগুলো ওষুধ হিসেবে বানাচ্ছে বলেও আসলে এটা মাদক হিসেবেই বানানো হয়। তিনি বলেন, সীমান্তের 150 গজের মধ্যে কোনো কাজ করতে হলে দুই পক্ষে অনুমতি নিতে হবে। এগুলো এক পক্ষে করার নিয়ম নাই। যদিও তারা এভাবে করতে চায়, উন্নয়নমূলকভাবে একটা মসজিদ বা মন্দির করতে হলে দুই দেশের সম্মতি প্রয়োজন হয়। আগামীতে কিছু করতে হলে যেন তারা সম্মতি নিয়ে নেয়, এই বিষয়টিতে গুরুত্ব দেওয়া হবে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, বিএসএফ বা ভারতীয় নাগরিক ভারতীয় দুষ্কৃতকারী কর্তৃক সীমান্ত হত্যা, সীমান্তে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের উপর গুলি চালানো বা কাউকে আহত করা বন্ধ করার বিষয়ে আলোচনা হবে। সম্মেলনে বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক বাংলাদেশি নাগরিকদের ধরে নিয়ে যাওয়া বা আটক করা বন্ধ করতে আলোচনা করা হবে। বিএসএফ বা ভারতীয় নাগরিক কর্তৃক সীমানা লঙ্ঘন বা অবৈধ পারাপার অথবা অনুপ্রবেশ বন্ধে গুরুত্ব দেওয়া হবে। তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশে ইয়াবা ও ফেনসিডিল সহ বিভিন্ন প্রকার অবৈধ মাদক দ্রব্য, অস্ত্র ও গোলাবারুদ এবং বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধ করতে গুরুত্ব দেওয়া হবে। এছাড়া আগরতলা থেকে আখাউড়ার দিকে বর্জ্য পানি প্রবাহিত হয়, এরকম 4টি খালে পানি শোধনাগার স্থাপন করার বিষয়ে আলোচনা হবে। উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ ও ভারত সীমান্তবর্তী নদীগুলোর পানির সুষম বন্টন, নদী থেকে পানি উত্তোলন, পানি চুক্তি বাস্তবায়ন এবং রহিমপুর খালের মুখ পুনঃ উন্মুক্তকরণ নিয়েও আলোচনা। ভারত থেকে 1,137 কোটি 96 লাখ টাকার 1,30,000 টন ডিজেল কেনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী ভারতের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান নুমালীগড় রিফাইনারি লিমিটেডের সঙ্গে নেগোসিয়েশনের ভিত্তিতে মূল্য নির্ধারণ করে 1,30,000 মেট্রিক টন ডিজেল কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতি র্যাবেল ডিজেলের মূল্য $5.50 ধরে মোট ব্যয় ধরা হয়েছে $9,32,75,364 মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ 1,137 কোটি 96 লাখ টাকা। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের পক্ষ থেকে প্রস্তাবটি উপস্থাপন করা হলে উপদেষ্টা পরিষদ কমিটি তা অনুমোদন দিয়েছে। বাংলাদেশ ও ভারতের মধ্যে 15 বছর মেয়াদী চুক্তির আওতায় 2016 থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরাসরি গুম খুনের নির্দেশ দিয়েছেন বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ।
তার পদত্যাগের পর গোপনে গড়ে তোলা বন্দিশালা আয়নাঘরের অনেক বন্দী মুক্তি পেয়েছেন। এ তালিকায় রয়েছেন জামাতের সাবেক নেতা অধ্যাপক গোলাম আজমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আমান আজমি। গোপন কারাগারে আটকে রেখে তাকে হত্যার পরামর্শ দিয়েছিলেন শেখ হাসিনা। সোমবার হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত আফটার দ্য মনসুর রেভলিউশন এ রোডম্যাপ টু লাস্টিং সিকিউরিটি সেক্টর রিফর্ম ইন বাংলাদেশ শীর্ষক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এক সেনা কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, আয়নাঘরে আজমির বন্দী থাকা ও তার শারীরিক অসুস্থতার বিষয়ে শেখ হাসিনা সরাসরি অবগত ছিলেন। তিনি আর্মিতে সহকর্মী সামরিক হওয়ার তার মুক্তির বিষয়ে বারবার শেখ হাসিনার কাছে অনুমতি চেয়েছিলেন ওই কর্মকর্তা, কিন্তু শেখ হাসিনা প্রতিবারই তা প্রত্যাখ্যান করেন। এমনকি এক পর্যায়ে তিনি আজমিকে হত্যার পরামর্শ দেন। শেখ হাসিনার এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তা জানান, আমি তেমনটি করিনি, বরং এরপরে আমি তার মুক্তির বিষয়ে কথা বলার বন্ধ করে দেই। প্রতিবেদনে মানবাধিকার লঙ্ঘনের দায়ে র্যাব বিলুপ্তির দাবি এবং পুলিশ সহ নিরাপত্তা ভিত্তিক সব প্রতিষ্ঠানের সংস্কারের সুপারিশ করা হয়েছে। শেখ হাসিনার সময়ে এসব প্রতিষ্ঠানকে দলীয়করণ করা হয়েছে উল্লেখ করে এর পাশাপাশি বিচার বিভাগের সংস্কারের কথাও বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর গত 15 বছর ধরে শেখ হাসিনা নিষ্পেষমূলক হাতিয়ারের মূল উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছে। তারা পর্যায়ক্রমে বিরোধী দলীয় নেতা, সাংবাদিক, সমালোচক ও মানবাধিকার কর্মীদের টার্গেট করেছে। এজন্য মিথ্যা মামলা, নির্যাতন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, খেয়াল খুশি মতো গ্রেপ্তার এবং জোরপূর্বক গুম করা হয়েছে। নিরাপত্তা রক্ষাকারীদের নির্যাতন বা ক্ষমতার অপব্যবহার অংশে গুম তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিশন গঠনের বিষয়টি তুলে ধরা হয়েছে। কমিশনের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনার শাসনামলে কমপক্ষে 3500 মানুষকে গুম করা হয়েছে। এজন্য কেন্দ্রীয় কমান্ডো কাঠামো ছিল, যা দেখাশোনা করতেন শেখ হাসিনা নিজে ও তার শীর্ষ কর্মকর্তারা। এ তালিকায় অন্যতম ব্যক্তিরা হলেন মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল জিয়ারুল আহসান, পুলিশের সিনিয়র কর্মকর্তা মনিরুল ইসলাম এবং মোহাম্মদ হারুন আর রশিদ। গুমের সঙ্গে জড়িত থাকা কর্মকর্তারা এইচআরডব্লিউতে বলেন, শেখ হাসিনা ও তার সরকারের সিনিয়র সদস্যরা আটকের বিষয়ে জানতেন, তবে বিষয়টি প্রকাশ করা হতো না। কিছু কিছু ক্ষেত্রে শেখ হাসিনা সরাসরি গুম ও হত্যাকাণ্ডের নির্দেশ দিয়েছেন। নির্যাতন, জোরপূর্বক গুম এবং হত্যাকাণ্ড অংশে প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পরে জোরপূর্বক গুমের শিকার 3 জন মাইকেল চাকমা, মীর আহমেদ বিন কাসেম এবং আবদুল্লাহ হিল আমান আজমি মুক্তি পান। 3 জনের ক্ষেত্রেই কর্তৃপক্ষ বছরের পর বছর ধরে তাদের আটক রাখার কথা অস্বীকার করে আসছিল, কিন্তু মুক্তির পর তারা সবাই সাংবাদিকদের নির্জন কারাগারে রাখার কথা জানিয়েছেন। এমনকি সেখানে অন্য বন্দীদের কথাও শুনতে পেয়েছেন বলেও জানিয়েছেন তারা। 2016 সালে আগস্টে আজমি ও আরমানের সাথে হুম্মাম কাদের চৌধুরীকে আটক করা হয়। তারা 3 জনই বিরোধী দলের নেতার ছেলে।